আমি রিয়াদ। আমার সুন্দরী বিবাহিত খালাতো বোন ১ মাসের জন্য আমাদের বাড়িতে থাকতে এসেছিল। কারণ ওই সময় আমার আব্বা ও আম্মা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারপর আমার আব্বা ও মা যখন হজের জন্য বেরিয়ে পড়েছিল, তারপর সেদিন রাতে বাসায় আমি একাই ছিলাম। তারপর অর্ধেক রাতে মনে হলো কেউ যেন আমার পাশে শুয়ে আছে, আমাকে ছোঁয়ার চেষ্টা করছে। তারপর অনেক বেশি ঘাবড়ে গিয়ে চোখ খুলতেই দেখি আমার খালাতো বোন তো আমার চাদরের ভেতরে শুয়েছিল। আমাকে বলল, আমি খালাতো ভাই, তুই আমার কষ্ট জানিস না? তোর জামাইবাবু আমায় তেমন সময় দেয় না। আপুকে দেখলেই একটা চাপা বিষণ্ণতা আমার চোখে পড়তো। যদিও সে হাসি খুশি থাকার চেষ্টা করত। তার স্বামী মানে জামাইবাবু অত্যন্ত ব্যস্ত মানুষ, সব সময় কাজ আর কাজ। যখন আব্বা আম্মা বিদায় নিলেন সেদিন রাতে বাড়িতে নামলো এক ভারী নীরবতা। একটা চাপা দীর্ঘশ্বাস যেন আমার কানের কাছে শোনা গেল। আমার চাদরের মধ্যে একটি উষ্ণতা অনুভব করলাম। আমি ঘামতে শুরু করলাম। হৃৎপিণ্ডটা যেন বুকের পাঁজরে আঘাত করছিল। কেউ আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। অনেক বেশি ঘাবড়ে গিয়ে কোনো মতে চোখ খুললাম। আবছা অন্ধকারে চোখ অভ্যস্ত হতেই দেখলাম আমার খালাতো বোন সুমাইয়া আপু, সে আমার চাদরের ভেতরে গুটিসুটি মেরে শুয়েছিল। সে আমার দিকে সামান্য ঝুঁকে এলো। আমি রিয়াদ, তার আপন খালাতো ভাই। আমার দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, রিয়াদ, আমার তুই তুই আমার কষ্ট জানিস না? এই কণ্ঠস্বর গভীর, রাতে ফিসফিস করে বলা এই কথাগুলো আমার সব ভয় নিমেষেই উধাও করে দিল। আমার মনে হলো আমি কোনো ভুতুড়ে পরিবেশে নেই, আমি একজন খুব একা মানুষের পাশে আছি। তার চোখ দুটোতে জল চিকচিক করছিল। সে বলতে লাগলো, জামাইবাবু আমায় তেমন কোনো সময় দেয় না। সে সারাক্ষণ কাজের মধ্যেই ডুবে থাকে। আমি একলা থাকি। এই ১ মাসে আমার এখানে আসাটা যেন ওর কাছে একটা স্বস্তির কারণ। কারণ এখন আমার জন্য চিন্তা করতে হবে না। আমার মনে হচ্ছিল যেন আমি নিজের ঘরেও একা, আর এই বাড়িতেও একা। আমি এত ভয় পাচ্ছিলাম যে ইঁদুর বা অন্য কোনো আওয়াজের থেকেও বেশি ভয় পাচ্ছিলাম আমার নিজের শূন্যতাকে। আমি উঠে বসলাম বালিশের উপরে হেলান দিয়ে। সুমাইয়া আপুও উঠে বসলো। আমি তার হাতে আমার হাত রাখলাম, এক ভাইয়ের মতো, নিতান্ত আপনজনের মতো। আপু, তুমি চিন্তা করো না, তুমি একা নও, আমি আছি তো। এটা তোমার নিজের বাড়ি, তোমার যা মন খারাপ আমাকে বলতে পারো। তুমি ঘুমাতে পারছো না তাই না? সে মাথা নেড়ে সায় জানালো। আমি তোমার ঘরে এসেছি কারণ তুমি অনেক সরল। তুমি কাউকে বিচার করো না। আমি শুধু তোমার পাশে একটু শান্তি হচ্ছিলাম। আমার মনে হচ্ছিল কারো পাশে যদি শুয়ে থাকতে পারি তবে হয়তো ঘুম আসবে। সেই দিনের রাতটা আর ১০টা রাতের মতো ছিল না। আমরা দুজনে পাশাপাশি বসে অনেক কথা বললাম। সে তার একাকিত্বের যন্ত্রণা, তার অসহায় লাগা এবং স্বামীর কাছ থেকে মানসিক সমর্থনের অভাবের কথা বলল। সে বলল কিভাবে ছোট ছোট পারিবারিক বিষয়েও জামাইবাবু তাকে গুরুত্ব দেন না। সে বলল কিভাবে তার নিজের ভালো লাগাগুলো দিনের পর দিন অবহেলিত হচ্ছে। আমি চুপ করে তার কথা শুনলাম। আমি তাকে সান্ত্বনা দিলাম, আপু হয়তো এখন তিনি ব্যস্ত, কিন্তু তুমি নিজের যত্ন নিও, আমি তোমার পাশে আছি। ১ মাস আমরা দুজন মিলে খুব মজা করব। আমি তোমার কষ্ট ভুলিয়ে দেব। আমার কথাগুলো সময়া আপুর হৃদয়ে সাহস জোগালো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে পেয়ে ভালো লাগলো রিয়াদ, তুই অনেক বড় হয়ে গেছিস। তারপর আমার অনুমতি নিয়ে সে আমার পাশে চাদরের নিচে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে শুয়েছিল, কিন্তু তার উপস্থিতি আমাকে এক অদ্ভুত ধরনের দায়িত্ববোধ এনে দিল। আমি নিশ্চিত হলাম এখন সে শান্তিতে আছে। কিছুক্ষণ পরেই তার শ্বাস প্রশ্বাস নিয়মিত হয়ে এলো। সে ঘুমিয়ে পড়েছে। আমি নিজে তখন গভীর স্বস্তি অনুভব করলাম। যে ভয় নিয়ে আমি শুয়েছিলাম সেটা কেটে গেছে, কিন্তু তার চেয়ে বড় এক গভীর মানবিক সম্পর্ক আমাদের মাঝে তৈরি হয়েছে। সকালে ঘুম ভাঙলে দেখি সুমাইয়া আপু নেই। সে তার ঘরে ফিরে গেছে। আমি তার ঘরে গেলাম। সে নাস্তা বানাচ্ছিল, কিন্তু তার চোখে মুখে ছিল এক স্নিগ্ধ হাসি। আগের দিনের সেই চাপা যন্ত্রণাটা আজ আর নেই। সে মৃদু হেসে বলল, গুড মর্নিং। রাতের অ্যাডভেঞ্চার কেমন ছিল? আমিও হাসলাম, খুব ভালো। কিন্তু আপু, তুমি কাল রাতে কী সমস্যায় ছিলে সেটা সমাধান করতে হবে। তোমার কষ্ট দূর করার দায়িত্ব এখন আমার। রিয়াদ আপুর হাতে হাত রাখতেই সুমাইয়া আপু কেঁপে উঠল। সে মাথা নিচু করে বলল, আমি জানি রিয়াদ, এভাবে তোর ঘরে আসাটা ঠিক হয়নি, কিন্তু আমার খুব ভয় করছিল। জানিস, আমি যখন জামাইবাবুর কাছে আমার মনের কথা বলতে যাই, সে হয় ফোন দেখছে নয়তো ফোনে ফাইল দেখছে।
সে শুধু বলে, তুমি তো ভালোই আছো, কিসের অভাব? যেন আমার অনুভূতিগুলো তার কাছে অভাব ছাড়া আর কিছুই নয়। এই বাড়িতে এসেও সেই একই অনুভূতি হচ্ছিল, যেন আমি একটা অচেনা জায়গায় একা বসে আছি। আমি তোর সরলতা দেখে এলাম, তুই বিশ্বাস করবি না আমাকে। রিয়াদ তার হাত চেপে ধরলো। আমি তোমাকে বিশ্বাস করি আপু, আর আমার কাছে তুমি একা নাও, আমি আছি তো। রিয়াদের এই ছোট্ট কথাটি সুমাইয়া আপুর কাছে যেন এক বিশাল নির্ভরতা নিয়ে এলো। সুমাইয়া আপুর কথা শুনে রিয়াদের ভেতরে কিছু চাপা কষ্ট হঠাৎ করে বেরিয়ে আসতে চাইলো। আপু, আমি তোমার কষ্টটা বুঝি। রিয়াদ চুপ হয়ে গেল। আমারও একটা কষ্ট আছে, যা আমি আব্বা আম্মাকেও বলতে পারি না। সুমাইয়া আপু মনোযোগ দিয়ে রিয়াদের দিকে তাকালো। কি কষ্ট রে ভাই? আসলে আমি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করতে চাই, কিন্তু আব্বা চান আমি ইঞ্জিনিয়ারিং করি। আব্বা আমার সব আশা আমার উপরে। আমি যখনই ফটোগ্রাফির কথা বলি আব্বা হাসেন, বলেন, ওসব করে কি জীবন চলে? আমি জানি না আমি ইঞ্জিনিয়ারিংয়ের এত চাপ নিতে পারবো কি না। আমার পছন্দের জিনিসটা এভাবে বাতিল হয়ে যাওয়াটা আমাকে প্রতি রাতে কষ্ট দেয়। আমার মনে হয় যেন আমি একটা অন্য মানুষের জীবন নিয়ে বেঁচে আছি। সুমাইয়া আপু সঙ্গে সঙ্গে রিয়াদের হাতটা ধরলো। রিয়াদ, তুই তো অনেক মেধাবী, কিন্তু বাবা মার প্রত্যাশার চাপ যে কি কঠিন সেটা আমিও বুঝি। তুই জানিস, আমারও ইচ্ছা ছিল টিচার হওয়ার, কিন্তু জামাইবাবুর পরিবার চায়নি বলে সব ছেড়ে দিতে হয়েছিল। তুই একা লড়াই করছিস না, একে অপরের গোপন দুঃখগুলো জানতে পেরে তাদের সম্পর্কটা এক লহমায় আরও ঘনিষ্ঠ হয়ে গেল। দুই বন্ধু, দুই সঙ্গী, যারা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। রিয়াদ বলল, তুমি তাহলে আমার কষ্টটাও বুঝেছো আপু? আমি এই শূন্যতা নিয়েই রাতে ভয় পাচ্ছিলাম, কিন্তু তুমি যখন এসে তোমার কথা বললে তখন আমার ভয় কেটে গেল। আমার মনে হচ্ছে আমি এখন তোমার দায়িত্বে আছি। সুমাইয়া আপু বলল, আর আমি তোর সাহস দেখে এসেছি। তুই যখন আমার পাশে থাকবি তখন আমার জামাইবাবুর অভাবটা কিছুটা হলেও দূর হবে। তোর এই বাড়ি আর তুই দুটোই আমার কাছে এখন নিরাপদ আশ্রয়। চল, এখন আর ঘুম নষ্ট করব না। কাল সকালে আমরা একটা ছোট্ট পরিকল্পনা করব। আমরা দুজনে মিলে এমন কিছু করব যা তোর মন ভালো করে দেবে, আর আমার একাকিত্বও দূর হবে। তারা দুজনেই চাদরের নিচে, কিন্তু কোনো শারীরিক অস্থিরতা নেই, আছে শুধুই গভীর মানসিক শান্তি। সুমাইয়া আপু এবার রিয়াদের পাশ থেকে উঠে তার হাতটা ধরলো। তোর সাথে কথা বলে খুব শান্তি পেলাম। মনে হচ্ছে যেন মাথার একটা ভারী বোঝা নেমে গেল। এই রাতটা আমাদের দুজনের গোপন কথা জানার রাত হয়ে থাকলো। রিয়াদও অনুভব করলো তার ভাই বোনের সম্পর্ক এখন অনেক বড় কিছুতে পরিণত হয়েছে। তারা এখন একে অপরের মানসিক সাপোর্ট সিস্টেম। রিয়াদ হাসি মুখে বলল, ঠিক আছে আপু, এখন ঘুমিয়ে পড়ো। আর কোনো ভয় নেই, আমি আছি তো। সুমাইয়া আপু আবার রিয়াদের পাশে আরাম করে শুয়ে পড়ল। এবার সে শান্তি এবং নির্ভরতা নিয়ে ঘুমাতে শুরু করলো। তারা নিয়মিত শ্বাস প্রশ্বাস রিয়াদের কানে পৌঁছালো। রিয়াদও নিশ্চিন্তে চোখ বন্ধ করলো। যে ভয় নিয়ে সে শুয়েছিল সেই ভয় এখন অন্য একজন মানুষের পাশে থাকার দায়িত্বে পরিবর্তিত হয়েছে। সকালটা ছিল শান্ত এবং রোদ ঝলমলে। সুমাইয়া আপু রান্নাঘরে নাস্তা বানাচ্ছে, আর রিয়াদ ডাইনিং টেবিলের পাশে বসে কফির মগে চুমুক দিচ্ছে। রাতের সেই গভীরতা দিনের আলোয় এক নতুন সহজ উষ্ণতায় পরিণত হয়েছে। সুমাইয়া আপু রিয়াদের দিকে প্লেটে গরম রুটি এগিয়ে দিল। কিরে ভাই, রাতে কি ভালো ঘুম হলো? আমার তো অনেক দিন পর এত শান্তিতে ঘুম হলো। রিয়াদ হাসলো। আমারও। আসলে একজনের পাশে কেউ থাকলে ভয় দূর হয়ে যায়। আর আপু, তোমার কথাগুলো শোনার পর মনে হচ্ছে আমার আর একা লাগছিল না। আমারও। আপুও স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু এখন প্ল্যান কি? আমরা তো আর শুধু চুপচাপ বসে থাকতে পারি না। আব্বা আমাও নেই, আর আমরা দুজনেই মনমরা হয়ে বসে থাকবো এটা ঠিক নয়। রিয়াদ সোজা হয়ে বসলো। রাতে তার ফটোগ্রাফি নিয়ে যে চাপা কষ্ট ছিল সেটা দূর করার সুযোগ তৈরি হলো। শোনো আপু, তুমি কাল রাতে বলছিলে আমার মন ভালো করবে, আর আমি তোমার একাকিত্ব দূর করব। তাহলে আমরা একটা দুঃখ ভোলানোর চুক্তি করি। কেমন চুক্তি? সুমাইয়া আপুর চোখে কৌতূহল। তুমি টিচার হতে চেয়েছিলে, তাহলে এই 1 মাস তুমি আমার ফটোগ্রাফির টিচার হও।